অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেফতার পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে আদালতে তোলা হয়েছে। এরই মধ্যে 2 মামলা 7 দিনের রিমান্ড হয়েছে তার। সিএমএম আদালতে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা যাচ্ছি তার কাছে। রাব্বি, কোন কোন মামলায় রিমান্ড হলো একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। লোপা, আপনাকে বলতে চাই যে 2টি মামলার শুনানি কিন্তু কিছুক্ষণ আগে একটি আদালতে হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 7 দিনের 2 মামলা 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বেনজির সাহেব আইজিপি ছিলেন, 14 বছর উনি দুধে ধোয়া তুলসী পাতা ছিলেন, এটা আমি মনে করি না। বেনজির আহমেদ দুধের ধোয়া তুলসী পাতা না, এটা বাংলাদেশের জনগণও জানে। কারণ সে যদি দুধের ধোয়া তুলসী পাতা হতো তাহলে কালের কণ্ঠ থেকে যখন রিপোর্ট করা হয়েছে তখন কিন্তু সে এই কালের কণ্ঠ এবং এই রিপোর্টের বিরুদ্ধে কিন্তু সে আইনি অ্যাকশন নিত, আইনের আশ্রয় নিত। কিন্তু সে কিন্তু আইনের আশ্রয় নেওয়ার প্রশ্নই আসে না, কারণ সে তো অপরাধী। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে এগুলো সম্পূর্ণ সত্য, এবং সেই কারণেই কিন্তু সে উল্টোভাবে আরও আইনের জালে ফেসে গেছেন এবং হাতে নাতে কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছেন। আর এই কারণেই যেহেতু সে দুধের ধোয়া তুলসী পাতা না, সে অপরাধী, এজন্যই বাংলাদেশের জনগণ কিন্তু তার উপযুক্ত শাস্তি চায়। আর তার শুধু উপযুক্ত শাস্তিই নয়, তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার পাশাপাশি তার ও তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার পরিবারের নামে বেনামে যে সমস্ত অর্থ সম্পদ, জমি জমা, ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু রয়েছে সেগুলোকেও যেন রাষ্ট্রীয়ভাবে কুক্ষিগত করা হয় এবং কুক্ষিগত করে যেন একটা ইতিহাস তৈরি করা হয় বা একটা নজির তৈরি করা হয় যে যত বড় পদেই থাকো না কেন, দুর্নীতি করলে, অন্যায় করলে, অবৈধভাবে উপার্জন করলে তো রক্ষা হবে না। তবে বেনজির আহমেদ যে আইনের জালে ফাঁসছেন এটা কিন্তু বাংলাদেশের জনগণের চাপে পড়েই কিন্তু তিনি আইনের জালে ফাঁসছেন। কারণ জনগণ প্রতিবাদ করেছে, জনগণ সকলেই দাবি প্রকাশ করেছে যে আমরা তার উপযুক্ত শাস্তি চাই, বিচার চাই, সে আইজিপি হোক আর যাই হোক না কেন। আর সে কারণেই কিন্তু সে পুলিশের একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। আর বুঝেন তো যে রিমান্ড ছাড়া বাস্তব যেই সত্যটা, বাস্তবতা যেটা, সেটা কিন্তু রিমান্ড ছাড়া বাহির করা, প্রকাশ করা বা স্বীকারোক্তি পাওয়া এটা কিন্তু খুবই দুষ্কর। এজন্যই কিন্তু তার থেকে সত্যটা বের করার জন্যই আদালত তাকে রিমান্ড দিয়েছে। যাই হোক দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনাম আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেল ও পেজ ভাইরাল ভয়েস বিডির নতুন দর্শক তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিবেন অল ক্লিক করে, এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ও ফলো দিয়ে রাখবেন। তাহলে নিত্য নতুন পরিবেশন করা আমাদের আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে কিভাবে বেনজির আহমেদ সে আইনের জালে ফেসে গেল এবং তার বিরুদ্ধে কি কি আইনি অ্যাকশন নেওয়া হচ্ছে, তার পরিণতি কি হতে যাচ্ছে এবং তার বিরুদ্ধে কতদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, কিভাবে কি করা হচ্ছে, সে সমস্ত বিষয় আমরা দেখার পূর্বে প্রথমে একটু কিছু অংশ আমরা দেখব যে টক শোতে তার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে এবং তার ব্যাপারে অত্যন্ত গোপন কিছু তথ্য সাংবাদিকরা তারা প্রকাশ করে দিয়েছে। সেই সমস্ত বিষয়ের কিছু অংশ আমরা শুরুতে একটু দেখে এরপর অন্যান্য বিষয়গুলো একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশের বেনজির সাহেব আইজিপি ছিলেন, 14 বছর উনি দুধে ধোয়া তুলসী পাতা ছিলেন, এটা আমি মনে করি না। এই দেশেই তো ছিলেন, এই দেশটা ছোট, কিন্তু অনেকে আপনি আধা ঘন্টা না, আপনি 10 মিনিট আমার সঙ্গে আলাপ করেন, দেখেন বেড়ে যাবে, আপনি আমার আত্মীয় হন। সবাই সবকিছু জানে, কার কি কোথায় আছে। আমি হয়তো দলিলটা দেখি নাই, কিন্তু জিনিসটা আমরা জানি। কাজে বেনজির সাহেব অত একদম যেভাবে উনি নিজেকে উপস্থাপন করেছেন টিভির সামনে, সোশ্যাল মিডিয়ায় এসে, অত দরবেশনী না। উনি কিন্তু বারবার বলেছেন যে উনি যদি আসলে কেউ যদি প্রমাণ করতে পারে সব সম্পত্তি লিখে দিবেন। আমি একটা एग्जांपल দেই, কিছু বড় দরকার, আমি একটা খালি एग्जांपल দেব আপনাকে। উনি এখানে 24টা পয়েন্ট ধরছেন, সর্বৈব মিথ্যা, 45টা পয়েন্ট ছিল, আর কয়টা। আচ্ছা একটা কথা দেখেন, এই রিপোর্টের মধ্যে কিন্তু বলা হয়েছে একটা জিনিস, যে গুলশানে ওনার একটা ডুপ্লেক্স বাড়ি আছে, ওই সংক্রান্ত একটা শব্দ উচ্চারণ করছেন উনিও কিন্তু 23 মিনিট 52 সেকেন্ডে একটা ভিডিও করছেন। ভিডিওটা আমি খুব মন দিয়ে একাধিকবার দেখছি। এই 23 মিনিট 52 সেকেন্ডে গুলশানের ডুপ্লেক্স বাড়ির কথা কিন্তু উল্লেখ করে না, যা নাকি 8000 স্কয়ার ফিটের চেয়ে বড়, উল্লেখ করেন না। কিন্তু এরকম একটা বাড়ি তো ওনার করার ক্ষমতা থাকার কথা না। এই জায়গাতে মোহাম্মদ সালাউদ্দিন রিগান আপনার কাছে আসতে চাই। তিনি বলেছেন যে আসলে যদি কেউ প্রমাণ করতে পারে তিনি সব সম্পত্তি লিখে দিবেন। সেই সাথে বলেছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এই ধরনের কাজ করা হচ্ছে। আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন? না, উদ্দেশ্যপ্রণোদিত যদি করা হয়ে থাকে তাহলে উনি স্বেচ্ছায় দুদককে দরখাস্ত দেখ যে আমার এটা তদন্ত করে প্রকাশ করেন জনমনে। হ্যাঁ,
আমি যদি স্বচ্ছ হই, আমি নিজেই দরখাস্ত দিতে পারি যে আমার আবেদন, আমার অভিযোগ তদন্ত করেন, উনি সেটা উনি দেখ। জি, কিন্তু সেই রকম পরিস্থিতি কি এই মুহূর্তে আছে বলে আপনি মনে করেন? যে কেউ দিতে পারে, আমার যে কেউ তার বিরুদ্ধে অভিযোগ হলে এটা দুদকের কাছে আবেদন করতে পারে। আমি আইনজীবী হিসেবে করতে পারি, আপনিও করতে পারেন সাধারণ জনগণ হিসেবে, কারণ আমি দুদকেরও স্বেচ্ছা তদন্ত করার ক্ষমতা আছে। জি, তাহলে দুদকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে, উনি নিজেও সেটা চাইতে পারে, নিজে চাইতে পারে। উনি যদি মনে করে যে আমার বিরুদ্ধে রিপোর্ট করেছে, কিন্তু ওনার জন্য মোস্ট লাইকলি দুদকে যাওয়া না, মোস্ট লাইকলি ছিল যে পত্রিকাগুলোর বিরুদ্ধে তার একটা অভিযোগ আনা। তাহলে এখানে কি আসলে কোনো ধরনের দুর্বলতা কিংবা কোনো যে কথা মাসুদ কামাল বলছিলেন সেরকম কোনো আভাস আমরা পাচ্ছি কিনা? যদিও বেনজির আহমেদ আমার কিছু কথা নামের ভিডিও বার্তা প্রকাশ করেছেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন, এরপরে আসলে বেনজির আহমেদের কোনো দুর্বলতার আভাস কি আমরা পাচ্ছি কিনা? বেনজির আহমেদের দায়িত্ব যে উনি দুদকের কাছে শতপ্রণোদিত হইয়াও গিয়ে ওনার একটা হিসাব নিকাশ দাখিল করে দিতে পারেন। আর ওরা তো একটা কমিটি করছে, যখন টাকাটা কিন্তু হবে। কামাল, আমরা এর আগেও কিন্তু আসলে দুদকের বিভিন্ন সময়ের অনেক ধরনের সাজার কার্যকর রায় হতে দেখেছি, খুব হেভি ওয়েট যারা ছিলেন এই ধরনের আসামি তাদের বিরুদ্ধে রায় হতে দেখেছি। এবার আসলে আমরা সেটি দেখবো কিনা? হেভি ওয়েট যেগুলো বলেন না, এটা হয় কি, এখানে ওয়েটটা আপনি কি দিয়ে মাপবেন? বাটখারাটা কি আপনার? আমাদের এখানে বাটখারা হলো রাজনৈতিক বাটখারা। যদি সরকারি দলের কেউ হয় তাহলে তাদের ওয়েট মানে ইয়ারা টেরি পায় না। সরকারি দল না হলে পরে সে হেভি ওয়েট তারা আপনি শাস্তি দেবেন, যত বড় হোক না কেন। সরকারি দল করে না। বেনজির সাহেব যদি বিএনপি করতো, দেখতেন তার বিরুদ্ধে মামলা হয় কিনা। আবার এই দফায় যদি বেঁচেও যায়, হাইপোথেটিক্যালি ধরেন আজকে থেকে 15 বছর পরে, ধরেন আরো 15 বছর পরে যদি বিএনপি ক্ষমতা আসে, এই বেনজির আহমেদের এই ঘটনা নিয়ে তারা মামলা করবে, এই দুদক করবে। এটি নিয়ম বাংলাদেশে। কারণ সরকারে যে আছে তাকে বিব্রত করবে, বিব্রত সরকার হতে পারে এমন কাজ। কিন্তু সেখানে কি আসলে আইনের সঠিক দৃষ্টান্ত হওয়ার কথা ছিল, সেটি আমরা দেখতে পাই না। এই দৃষ্টান্ত কি খারাপ নাকি? এটাও কি দৃষ্টান্ত? এটি তো দৃষ্টান্ত যে কোনো বিচার হবে না, সরকারি দল করে না, আপনার কোনো বিচার হবে না। তাই কি নাইমুল ইসলাম খান, রাজনৈতিক প্রভাবই বড় কিনা? না, রাজনৈতিক প্রভাব, আর্থিক প্রভাব, অবশ্যই এগুলি তো আমাদের বিচার ব্যবস্থা। এটা কিন্তু শুধু বাংলাদেশে না, আবার আমরা বাংলাদেশকে নিয়ে এত খারাপ একটা দিয়ে বললে হবে না। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সর্বত্রই মোটামুটি বিচারালয়গুলি একই মানে কাছাকাছি ধরনের মানে ভাবে পরিচালিত হয়। রাজভবন সেখানে আছে, ইন্ডিয়াতেও আছে। যে একটা পত্রিকা একটা রিপোর্ট হয়েছে, এখানে দুটো হতে পারে, হয় পত্রিকা ভুল অথবা বেনজির সাহেব করাপ্ট, দুটো যে কোনো একটা। যদি পত্রিকা ভুল হয় তাহলে পত্রিকার ভুলের ব্যাপারে পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশে একাধিক প্রতিষ্ঠান আছে। তাদের এই প্রতিষ্ঠান তাদেরও কিন্তু অগ্রসর হওয়া উচিত আমি মনে করি। তাদের কাছে বেনজির সাহেব যেতে পারতেন, উনি যাননি। উনি যেভাবে এটাকে প্রতিবাদ করেছেন, আমার কাছে মনে হয়েছে উনি বোধহয় একটা আপোষের রাস্তায় হাঁটছেন। যদি আপোষের রাস্তায় হাঁটেন উনি, তাহলে আমার মনে হয় শেষ পর্যন্ত আমরা খুব যে ধরনের প্রত্যাশা করছি দুদক একটা বিশাল কিছু আমাকে উদ্ঘাটন করে দিবে, সেই প্রত্যাশাই থাকবে। নাইমুল ইসলাম খান, আপনিও কি তাই মনে করেন? বেনজির সাহেবের এই নিউজটা হওয়ার পরে ওনার উচিত ছিল যে প্রেস কাউন্সিলের কাছে যাওয়া, প্রেস কাউন্সিলের পত্রিকার এই রিপোর্ট যদি উনি মনে করেন যে ওনার বিরুদ্ধে মানহানি করা হয়েছে, উনি এটা নিয়ে কিন্তু মামলাও করতে পারতেন, মানে নর্মাল আদালতে মানহানি মামলাও করতে পারতেন। তাহলে কিন্তু একটা পদ্ধতির মধ্যে আমরা ঢুকতে পারতাম। কিন্তু উনি কিন্তু দীর্ঘদিন কোনো পদ্ধতির মধ্যে যান নাই। মাঝখান থেকে একটা আধ্যাত্মিক স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে যে কি কুৎসার কিসসা আবি বাকি হয়, তো এই কথাগুলো অর্থ হয় না। তাহলে উনি যেটা বললেন এইটাই কি ওনার সেই কুৎসার কিসসা? তো কুৎসার আবার কিসসা হয় কি রে ভাই? আমরা আরো অনেক কিছু দেখতে যাচ্ছি। হয়তো উনি বলছিলেন, বলার পর এটা দেখে হয়তো ওই পক্ষ বসুন্ধরা হয়তো ভয় পেয়ে গেছে যে বিরোধী হয়তো কিছু তারা প্রকাশ করে দিবে, তখন হয়তো আপোষে আসছে। কি হয়েছে ভাই আমি জানি না। এই দিকটার একটা ক্লারিফিকেশন আর একটু ডিটেইল আসলে, এবং দুদকের কাছে যেহেতু ব্যাপারটা গেছে, মানে দুদক যেহেতু অলরেডি কমিটি করেছে, তারা যদি একটু অ্যাক্ট করে, সেই তদন্তের রিপোর্ট আসার পর ওনার যে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য বা একটা রিটেন স্টেটমেন্ট, এটা আইডেন্টিফাইড মনে করি একটা কারণে, একটা পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ এটা পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে, উনি পত্রিকার সাথে কনফ্রন্টেশনে যেতে চান নাই। উনি মনে করেছেন পত্রিকার রিপোর্টের ইম্প্যাক্ট হয়েছে জনমনে, আমিও সোশ্যাল মিডিয়াতে জনমনে আমার বক্তব্যটা আমি দিয়ে দিই। সো এটা এরকম একটা ডিসিশন কিন্তু একজনের হইতেই পারে। কিন্তু এখন যেহেতু সিনে দুদক আসছে, তখন ব্যাপারটা হয়তো পরিবর্তন। দুদকের সেই তদন্তের পরে হয়তো সত্যি না মিথ্যা, আসল সত্যি সাধারণ মানুষ জানতে পারবে। এই বিষয়গুলো দর্শক
এই বিষয়গুলো আপনারা দেখলেন। তো বেনজির আহমেদকে নিয়ে এই যে সাংবাদিকরা যে আলোচনাগুলো করলো, এগুলো কিন্তু আসলে যথার্থ আলোচনায়। কারণ বেনজির আহমেদ, তার বিরুদ্ধে এখন দুদকের পক্ষ থেকে, হাইকোর্টের পক্ষ থেকে বিভিন্নভাবে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে, আইনি জালে কিন্তু তাকে ফাঁসানো হয়েছে। মোটামুটি তিনি ফাঁসছেন। তবে এই ফাঁসাটা তিনি কিন্তু জনগণের চাপে পড়েই কিন্তু তিনি ফাঁসছেন। তবে এখানে সাংবাদিক মাসুদ কামাল যে কথাটা বলছেন সেটা কিন্তু অত্যন্ত যৌক্তিক একটা কথা বলেছেন, যে বেনজির আহমেদ তিনি লাইভে, মানে তিনি তার সোশ্যাল মিডিয়ায়, তার ফেসবুকে এসে তিনি যেইভাবে নিজেকে একেবারে দুধের ধোয়া তুলসী পাতা তিনি প্রকাশ করেছেন, যে আমি একেবারে দুধের ধোয়া তুলসী পাতা, আমি কোনো অপরাধী না, আমার নামে যত অভিযোগ এগুলো সব মিথ্যা, বানোয়াট, এরকম তিনি নিজেকে দুধের ধোয়া তুলসী পাতা যে উল্লেখ করেছেন, আসলে বাস্তবত তিনি দুধের ধোয়া তুলসী পাতা না। কারণ কথাই তো বলে যে যা রটে তা কিছু না কিছু তো বটেই, কিছু না কিছু তো বটেই। হয়তো রিপোর্টে যা বলা হয়েছে হয়তো তার 70-80% সত্য, বাকি 20% তাও তো বলা যায় না। কারণ তারা যে বিষয়গুলো উল্লেখ করেছে তারাও কিন্তু ডকুমেন্ট সহকারে সব কিছু মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে এরপর কিন্তু তারা উল্লেখ করেছে। তবে কিছু ক্ষেত্রে হয়তো বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যে ভুল তথ্য পেয়েছে, এরকমটা হতে পারে। তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে অল্প কিছু অংশ, সীমিত কিছু অংশ যেটা মূলত তার ব্যাপারে উল্লেখ করা হয়েছে সেটা তার সে অভিযোগ সত্য না। তবে অধিক অংশটাই কিন্তু সত্য, এটাই কিন্তু অনেকেরই মনে হচ্ছে। এবং এটার অন্যতম আরেকটা কারণ যেটা তারাও কিন্তু আলোচনা করলো, যে আসলে এটাও কিন্তু যৌক্তিক কথা, যে যদি এখানে বেনজির আহমেদ সাহেব তিনি নির্দোষ হয়ে থাকেন, তাহলে বেনজির আহমেদ সাহেব এর বিরুদ্ধে যখন 31 তারিখ সে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে তার একদিন দুদিন পরেই তো তিনি একটা মানে মিডিয়ায় হোক, সংবাদ সম্মেলন হোক, তিনি যদি সংবাদ সম্মেলন ডাক দিতেন, মিডিয়ার কর্মীরা সবাই সেখানে যেত। কারণ তেনাকে চেনে না এমন ব্যক্তি খুব কম, দুষ্কর, বিশেষ করে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন। তো তিনি তখন কিছু বলেননি এবং তিনি প্রথমত তো অস্বীকার করতে পারতেন যে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করা হচ্ছে তো, এবং আমার মানহানি করা হচ্ছে এবং এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভুল। অতএব আমি এই যে ডকুমেন্টস বা এই পত্রিকা এর বিরুদ্ধে আমি আইনি অ্যাকশন নেব, আমি আইনি আশ্রয় নিয়ে আমার যে মানহানি হয়েছে এটার আমি প্রতিশোধ নেব বা আমি করব, এরকম একটা কথা থাকবে না তার? এটি স্বাভাবিক। আমার বিরুদ্ধে আপনি একটা অভিযোগ দায়ের করলেন আদালতে বা মিডিয়ায় বা যেভাবে হোক, যেখানেই হোক, এখন আমারও তো সেখানে একটা স্টেটমেন্ট থাকতে হবে, আমার তো সেখানে উপস্থিত থাকতে হবে যে না বিজ্ঞ আদালত আমি এই অপরাধী না, বা আমি এই ঘটনা বা মানে মিডিয়ায় হোক যেখানেই হোক আমার তো একটা স্টেটমেন্ট থাকবে। এবং আপনি যে আমার বিরুদ্ধে, আমি যদি সম্পূর্ণ নির্দোষ হই, উদাহরণস্বরূপ আপনি যদি আমার বিরুদ্ধে একটা মামলা করলেন আদালতে এবং সেই যে মামলাটা করলেন আমি সম্পূর্ণভাবে নির্দোষ, কারো ষড়যন্ত্রে পড়ে আপনি আমাকে মূলত হয়রানি করার জন্য আপনি কি করলেন, আমার বিরুদ্ধে মামলা করলেন, তো আমি নির্দোষ। যখন এটা আদালতে সাব্যস্ত হয়ে যাবে তখন কিন্তু আমি চাইলে মানহানির একটা মামলা তাকে দিয়ে আমি কায়দা মতো কিন্তু তাকে ফাঁসাতে পারবো, এটাই স্বাভাবিক। কারণ আমার মানহানি হয়েছে, মানক্ষুণ্ণ হয়েছে, আমি যেটা অপরাধী নয় সেটা আমাকে অপরাধী বানানো হয়েছে, সে কারণে আমি মানহানিকর মামলা দিতে পারবো এবং সেটা মোটামুটি ভালোই হবে। তো বিষয়টা হইতেছে, আর তিনি তো পুলিশের সর্বোচ্চ পর্যায়ের একজন লোক, আইজিপি, তার তো আইন আদালত এগুলো বোঝানো লাগবে এরকম কোনো বিষয় তো বাকি নয়। অতএব তিনি কিন্তু চাইলে তখনই এই রিপোর্টের বিরুদ্ধে, এই অভিযোগের বিরুদ্ধে বা পত্রিকার বিরুদ্ধে কিন্তু তিনি অ্যাকশন নিতে পারতেন। তবে বেনজির আহমেদ সাহেব তিনি কিন্তু কোনো অ্যাকশন নেননি, তিনি কোনো প্রতিবাদও করেন নাই, কিছু করেন নাই। তিনি কিন্তু আরও ভিডিওতে এসে খুব ঠান্ডাভাবে বলছেন যে আমার এই বক্তব্য, আমি যা বলছি এগুলো আমি কাউকে এই করার জন্য বলছি না, আমার অবস্থান আমি ক্লিয়ার করতেছি, মানে এরকমটা কিন্তু তিনি বুঝাইছেন যে আমার অবস্থানটা আমি মূলত ক্লিয়ার করতেছি, দেশবাসীর জন্য আমার কিছু কথা। তো এইটা হলো বিষয়। এবং এখন এই যে দুদক বিষয়টা হাতে নিয়েছে এবং তদন্ত করতেছে, তিনি যদি সম্পূর্ণ নির্দোষী হইতেন
তাহলে সেক্ষেত্রে তো তাকে মূলত এইভাবে আইনের জালে ফাঁসতে হতো না। তার মানে নিশ্চয়ই দেশের ভিতরের খবর কিন্তু নিয়ে মূলত রিপোর্টটা করা হয়েছে। রিপোর্টে কিন্তু ওইভাবে এখনও দেশের বাইরে শ্রীলঙ্কায়, ওই আমেরিকা তো স্যাংশন দেওয়া আছে, ওই কানাডায় বা ওই অমুক দেশে অস্ট্রেলিয়ায় বাড়ি করছে, এই করছে সেই করছে, এরকম যদি তথ্য দিত দেশের বাহিরের বিষয়, এটা দেখে শুনিয়ে তদন্ত করা একটা মুশকিল বিষয়। সেরকমও তো কোনো বিষয় নয়। দেশের অভ্যন্তরে নেই এবং মাঠ পর্যায়ে আমরা তো সরাসরি মাঠ পর্যায়ের ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের মুখ থেকেও সরাসরি শুনলাম যে মুক্তিযোদ্ধা যারা, তাদের সম্পদ বন বিভাগের জমি পর্যন্ত তিনি ছাড়েন নাই। তাহলে কি আর ক্ষমতায় থাকে? এটা তো অস্বাভাবিক কিছু না। ক্ষমতা থেকে তিনি ক্ষমতার প্রভাব বিস্তার করে, অপব্যবহার করে তিনি এইভাবে এগুলো করতে পারেন, এটা কিন্তু মানে সাধারণ মানুষ এটা এরকমটাই মনে করতেছে। এখন যাই হোক, তদন্ত হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনিভাবে অ্যাকশন নেওয়া হইতেছে। দেখা যাক কী হয়, সামনে যেটা হবে সেটা অবশ্যই আপনারা আপডেট জানবেন। চ্যানেল এবং পেজের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।